ইরানে যদি কোনো আমেরিকান বা ইসরায়েলি সোলজার নামে, ও আর কোনোদিন ফেরত আসবে না। আর ইরানের পাহাড়ে বা তার মাটির নিচে যে পরিমাণ বাংকার বা যা কিছু তারা অলরেডি তৈরি করে ফেলছে, সেটা হামাসের থেকে অন্তত 30-40 গুণ বেশি শক্তিশালী। ইরানকে স্টেবল করা এবং ব্রিক্সের সাথে অ্যালাইন করা, টার্কি সৌদি আরবের সাথে অ্যালাইন করা, দিস ইজ দ্য গ্রেটার রিজনাল প্ল্যান। তারা তো প্যালেস্টাইনের হামাসকে নির্মূল করতে পারে নাই। ফরগেট অ্যাবাউট ইরান। ট্রাম্প পাবলিকলি বলতেছে যে তারা যোগাযোগ করতে চাইছে এবং আমরা যোগাযোগকে সমর্থন জানাই। ইরানের হামলা ইসরায়েলের উপরে ইসরায়েল নিতে পারতেছিল না, একেবারেই নিতে পারতেছিল না। ইসরায়েল আমেরিকার হামলাটা, ইরানের সাথে যুদ্ধ কোন দিকে যাবে, এই যুদ্ধটা যেই দিকেই যাক, এটা আসলে ইসরায়েলের ধ্বংসের দিকে নিয়ে যাবে এবং আমেরিকান এম্পায়ারের পতনের দিকে নিয়ে যাবে। আমি আপনাকে বলি যে যুদ্ধের মেইন দুইটা অ্যাজাম্পশন আছে এবং দুইটা অ্যাজাম্পশনে আমি আপনাকে এক্সপ্লেইন করবো এবং আপনাকে এক্সপ্লেইন করবো যে যুদ্ধটা যেই দিকেই যাক, ইভেনচুয়ালি ইরান রিকভার করবে, কিন্তু ইসরায়েল রিকভার করবে না এবং আমেরিকা রিকভার করবে না। আমি আপনাকে বুঝাই কিভাবে। ইরানের যুদ্ধ একটা হইতে পারে দীর্ঘমেয়াদী যুদ্ধ, একটা হইতে পারে এটা একটা কন্ট্রোলড শর্ট টার্ম কনফ্লিক্ট। আমার ধারণা এটা কন্ট্রোল শর্ট টার্ম কনফ্লিক্ট হওয়ার সম্ভাবনা এখন আমার কাছে বেশি মনে হচ্ছে, বাট লেটস সে দুইটাই হইতে পারে। যদি এটা একটা কন্ট্রোলড শর্ট টার্ম কনফ্লিক্ট হয়, মানে হইল এটা একটা পরিকল্পিত, এটা একটা কন্ট্রোলেবল, মানে এটা হচ্ছে কন্ট্রোলের বাইরে এটা যাবে না এবং এটা একটা কনফ্লিক্ট, এটা একটা ফুল ফ্লেজ যুদ্ধে যাবে না, যেটা গত বছরের জুনে হয়েছিল 12 দিনের। সেই ক্ষেত্রে পুরো প্রপোজিশনটা কি দাঁড়ায়? এবং আমি মনে করি এইটার চান্স বেশি, যদিও এটারও সম্ভাবনা আছে। আমি বলবো যে প্রথমটা দীর্ঘমেয়াদী যুদ্ধের সম্ভাবনা যদি হয় 30-40%, এই শর্ট টার্ম কনফ্লিক্ট হওয়ার কারণ হচ্ছে ধরেন আপনার 60-70%। এবার আমি বুঝাই এটা কেন এরকম, শর্ট টার্ম কনফ্লিক্ট হওয়ার সম্ভাবনাটা কিরকম। ইরানের এটা পরিকল্পিত হওয়ার, কন্ট্রোল কনফ্লিক্ট শর্ট টার্ম হওয়ার কেন সম্ভাবনা, এইটা বোঝার জন্য আপনাকে প্রথমে যে জিনিসটা বুঝতে হবে সেটা হচ্ছে যে আইআরজিসি এবং ইরানের মিলিটারির মধ্যে পার্থক্য। যে কোনো দেশের মতো ইরানের একটা মিলিটারি আছে, আরেকটা আছে হচ্ছে গিয়া ইরানিয়ান রেভলিউশনারি গার্ড কর্প। এটা হচ্ছে গিয়ে 1979-এর পরে আয়াতুল্লাহ খোমেনির এবং তার পূর্ববর্তী যারা ছিল তারা চিন্তা করলো এই যে ইডিওলজিক্যাল তাদের যেই কি বলবো স্ট্যান্স, এইটাকে, এই যে বিপ্লব, ইসলামী বিপ্লব তারা যেটাকে বলে, সেটাকে ধরে রাখার জন্য আমাদের একটা সেপারেট একটা মিলিটারি গ্রুপ লাগবে। এই গ্রুপটা, এরা মেইন যে মিলিটারি, তার কাজ হচ্ছে গিয়ে কান্ট্রিকে রক্ষা করা, বাট তার বাইরে আরেকটা আমাদের গ্রুপ লাগবে, সেটা হচ্ছে আইআরজিসি। এই আইআরজিসি হচ্ছে যে সরাসরি সে রিপোর্ট করে কাকে? আয়াতুল্লাহ খোমেনিকে। এই আইআরজিসি কে আমেরিকা হেট করে, ইসরায়েল হেট করে, মুখে বলে, কিন্তু অ্যাকচুয়ালি আইআরজিসির ভিতরে অনেক ইসরায়েলি ইনফ্লুয়েন্স আছে এবং মুসলমানদেরও উচিত আইআরজিসি যেন না থাকে সেটা চাওয়া। কেন আমি আপনাকে বলি, আইআরজিসি হচ্ছে ওই দল, যেই দল ইরাকে, সিরিয়াতে এবং ইয়েমেনে 10 লক্ষের বেশি সুন্নি মুসলমানদেরকে হত্যা করছে জাস্ট শিয়া ডমিনেন্স বাড়ানোর জন্য। আইআরজিসি একটা কট্টরপন্থী দল, যারা বলে তারা প্যালেস্টাইনদেরকে রক্ষা করতে চায়, কিন্তু আসলে তারা শিয়া ডমিনেন্সকে রাখতে চায় এবং শিয়া ডমিনেন্সকে রাখার জন্য তারা যে কোনো পরিমাণ সুন্নি মুসলমানদেরকে সে হত্যা করে। এর বাস্তবতা আমরা যদি দেখি, আইআরজিসি কে ইলিমিনেট না করলে ইরানের মানুষ কখনোই ইকোনমিক মুক্তি পাবে না, কখনোই আমেরিকার স্যাংশন যাবে না। আইআরজিসি থেকে ইরানকে মুক্ত করাটা হচ্ছে গিয়ে পুরা রিজনের একটা প্ল্যান। রিজনাল প্ল্যান কে করতেছে? রিজনাল প্ল্যান করতেছে ব্রিক্স, সৌদি আরব, টার্কি। এরা সবাই চায় আইআরজিসি না থাকুক। আমেরিকা সবচেয়ে বেশি হত্যা করছে আইআরজিসির লিডারদেরকে এবং আইআরজিসির বেসকে। সো আইআরজিসিকে শেষ করে দেওয়া, এটা টোটাল রিজনাল প্ল্যান এবং আমেরিকান প্ল্যানের অন্তর্ভুক্ত। ইরানকে স্টেবল করা এবং ব্রিক্সের সাথে অ্যালাইন করা, টার্কি সৌদি আরবের সাথে অ্যালাইন করা, দিস ইজ দ্য গ্রেটার রিজনাল প্ল্যান। যেই প্ল্যানটার প্রবলেমটা হচ্ছে আইআরজিসি। এখন আইআরজিসি কে যদি ওই দেশের মানুষ কিছু করতে যায়, আইআরজিসি প্রচুর দেশের ভিতরে প্রচুর মানুষকে হত্যা, গুম খুন করছে। ইরানের আপনি যদি সাধারণ মানুষদের কথা এবং লেখা পড়েন, আপনি দেখবেন প্রচুর সাধারণ ইরানিয়ানকে হত্যা করা হয়েছে। এখানে আমাদেরকে বুঝতে হবে যে আইআরজিসির বিরোধিতা করা মানেই ইসরায়েলের সমর্থন করা না। এটা হচ্ছে গিয়ে মুসলমানদের প্রবলেম। তারা মনে করে আইআরজিসি হলো গিয়ে প্যালেস্টাইনের বন্ধু, আইআরজিসি হচ্ছে গিয়ে প্যালেস্টাইনকে মুক্ত করবে। না, আইআরজিসি হচ্ছে যে শিয়া ডমিনেন্সকে বাড়াবে রিজনে। ইরান যে পরিমাণ মিসাইল মারতে পারত, সে পরিমাণ মিসাইল ইরান তার সামনে সমুদ্রের মধ্যে আমেরিকার জাহাজ, ওই জাহাজের মধ্যে ওই পরিমাণ অ্যাটাক করে নাই। অ্যাটাক করছে, বাট অ্যাটাকটা অনেক কম করছে। ইরান এখন পর্যন্ত যেই পরিমাণ অ্যাটাক ইসরায়েলে করতে পারতো সে পরিমাণ অ্যাটাক করে নাই। আপনি যদি শুধু কম্পেয়ার করেন 1 বছর আগে ওরা যে পরিমাণ মিসাইল মারছিল ইসরায়েলে, এখনো সেই পরিমাণ মিসাইল তারা মারে নাই। তারা অলরেডি ট্রাম্পকে বলছে যে আসেন আমরা কথা বলি।
আচ্ছা, আপনি ধরেন যুদ্ধ করবেন লং টার্ম, ওকে? লং টার্ম যুদ্ধের মাত্র ২ দিনের মধ্যে ইরান কখনো ট্রাম্পের সাথে যোগাযোগ করে যে আমরা ডিসকাশনে বসতে চাই এবং ট্রাম্প সেটাকে ওয়েলকাম করে? যদি ট্রাম্পের নিয়ত থাকে যে আমি ইরানের রেজিম চেঞ্জ করব, আমি ইরানের ধ্বংস করে ফেলবো সিরিয়ার মতো বা ইরাকের মতো, কিন্তু এখানে দেখেন ট্রাম্প পাবলিকলি বলতেছে যে তারা যোগাযোগ করতে চাইছে এবং আমরা সমর্থন জানাই। খেয়াল করেন, যদি এটা একটা লং টার্ম যুদ্ধ হইল, অলরেডি বাহরাইন, ইউএই এই দেশগুলো অলরেডি ইরানকে অ্যাটাক করত। ইরানকে তারা অ্যাটাক করে নাই, বরং তারা শুধুমাত্র মুখের কথা বলতেছে। ইরানও যে পরিমাণ আক্রমণাত্মক হইতে পারত সেই আক্রমণাত্মক তারা হয় নাই। আমেরিকাও যে পরিমাণ আক্রমণাত্মক হইতে পারত, যে স্কেলে তারা ইরানের মিলিটারি বেসগুলোকে আক্রমণ করতে পারত, সেই স্কেলে আমেরিকা ইরানের বেসগুলোকে একদমই আক্রমণ করতেছে না। এবং এর মধ্যে মাত্র ২ দিন যায় না, এর মধ্যেই তারা বলতেছে যে হ্যাঁ আমরা আসলে আলোচনা করতে পারি। তার মানে হইল এখানে একটা কম্প্রিহেন্সিভ প্ল্যান আছে যে আমরা একটা কন্ট্রোল কনফ্লিক্টে যাব, আইআরজিসিকে আমরা সরাই দিব, প্রক্সিগুলা থাকবে না, ইরানকে গ্রেটার রিজনাল প্ল্যানে, ইকোনমিক প্ল্যানে আমরা ইন্টিগ্রেট করব। দীর্ঘমেয়াদী যুদ্ধ হইলে আসলে কি হবে? আপনি যদি খালি ফক্স নিউজ আর বিবিসি নিউজ থেকে চলে আসা ওদের মিডিয়াগুলো, আমেরিকা এবং ইউরোপের দ্বারা প্রভাবিত মিডিয়াগুলোর দিকে থেকে খালি ইনফরমেশন নেন, তাহলে সবসময় আপনার কাছে মনে হবে আমেরিকা এবং ইসরায়েল পৃথিবীর সবকিছুতে জিতবে, তারা সারা জীবন জিতবে। কিন্তু আপনি যদি এখন সবগুলো মিডিয়াকে নিয়ে আসবেন, সব দিকের মিডিয়াকে নিয়ে আসবেন এবং অ্যানালিস্টদেরকে নিয়ে আসবেন, আমি দীর্ঘমেয়াদী যুদ্ধের ক্ষেত্রে যার অ্যানালিসিসকে আমি মনে করি ডিপেন্ড করার মতো, সেটা হচ্ছে গিয়ে মেজর প্রাভিন। উনি একটা দীর্ঘ সময় ধরে পলিটিক্যাল অ্যানালিসিস করতেছেন। উনি ইন্ডিয়ান অরিজিনালি, ওনার ফোর্স ম্যাগাজিনে আপনারা ওনার ভিডিও দেখাতে পারেন এবং উনি অনেক ইনডেপথ, এত ভালো অ্যানালাইসিস করে। শুধু ইন্ডিয়া না, ইন্ডিয়া পাকিস্তানেরও বহু মানুষ, শ্রীলঙ্কার বহু মানুষ, পুরো এশিয়াতে হি ইজ আ ভেরি কি বলবো নির্ভরযোগ্য একজন বিশ্লেষক জিওপলিটিক্যাল অ্যানালিস্টদের মধ্যে। ওনার অ্যানালাইসিসটা যদি আপনি দেখেন, খেয়াল করবেন উনি কি বলতেছে, এবং উনি বেশ রেগুলারলি যুদ্ধটা নিয়ে কথা বলবে সামনে বলছেন। উনি বলতেছেন এই যুদ্ধটা দীর্ঘমেয়াদী হবে এবং গত বছরের জুনে যখন প্রথমবার নেগোসিয়েশনের সময়, পঞ্চম দফা নেগোসিয়েশন চলতেছে, সেইখানে ইসরায়েল যখন হামলা করলো ২০২৫ সালে, ইরানের হামলা ইসরায়েলের উপরে ইসরায়েল নিতে পারতেছিল না, একেবারেই নিতে পারতেছিল না। তখন সে কি করছে? তখন সে আমেরিকাকে বলছে আব্বু আমাকে অনেক মারতেছে, তুমি একটা ব্যবস্থা নাও। তখন আমেরিকা তার এই B2 বম্বার নিয়ে আসছে। B2 বম্বার দিয়ে কি ইরান ধ্বংস হয়ে গেছে? না, ইরান ধ্বংস হয় নাই, সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে, যেটা নিয়ে ইরান তারপরে লোক দেখানো আমেরিকান বেজ একটা অ্যাটাক করছে। অর্থাৎ টোটাল আমেরিকার অ্যাটাকটা ছিল ইসরায়েলকে রক্ষা করার জন্য, এবং আমেরিকা কখনোই ফুল স্কেল যুদ্ধে যেতে চায় নাই B2 বম্বার দিয়ে। ইরানও সেটা জানতো এবং ইরানও ফুল স্কেল যুদ্ধে যেতে চায় নাই। কিন্তু এইটা প্রমাণিত হয়েছে ওই যুদ্ধে যে আমেরিকার সাহায্য ছাড়া ইসরায়েল ইরানের বিরুদ্ধে কখনোই টিকবে না। এবং ওই যুদ্ধের পরে এটাও ক্লিয়ার ছিল যে আমেরিকা ইসরায়েলকে আর আনকন্ডিশনাল সাপোর্ট করতেছে না। আবারও ইসরায়েল প্রথম অ্যাটাক করলো, কিন্তু ইরান যে প্রম্পট রিটেলিয়েশনটা করলো সেটার খবর বেশিরভাগ মানুষের কাছে নাই। এবং আবারও কাতার এবং ইউএই এবং অন্যান্য দেশগুলা প্রায় সমস্ত ইরানি অ্যাটাকগুলাকে তারা কি করতে পারছে? তারা তাদের এয়ার ডিফেন্স সিস্টেম দিয়ে প্রতিহত করতে পারছে। এটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। কিন্তু ইসরায়েল কিন্তু পারে নাই। ইসরায়েলের ধারণা বা ইসরায়েল যেভাবে সাজানো হয়েছে নাটকটা আমেরিকার গল্পে, যে ইসরায়েলের এয়ার ডিফেন্স সিস্টেম পুরো মিডল ইস্টের সবচেয়ে স্ট্রং। তাহলে প্রশ্ন হইল, তাহলে ইউএই, দুবাই এবং কাতার কিভাবে ইন্টারসেপশন করতে পারতেছে কিন্তু ইসরায়েল পারতেছে না? এবং ইসরায়েল এবারও পারে না। ইসরায়েলকে প্রচুর পরিমাণে আক্রমণ করা হচ্ছে, গত রাতেও প্রচুর পরিমাণে আক্রমণ করা হয়েছে। এবং ইরান যেই হাই টেক মিসাইলগুলা দিয়ে অ্যাটাক করতেছে, সেগুলো আয়রন ডোম কিছুই করতে পারতেছে না। এবং গত বছরের মতো আবার একই সিচুয়েশন হবে, যে সিচুয়েশনে ইরানের মিসাইল দিয়ে ইসরায়েল ঝাঁঝরা হয়ে যাবে। এখন আয়াতুল্লাহ খোমেনিকে যে হত্যা করা হয়েছে, তাতে আসলে কিছুই প্রমাণিত হয় না। কারণটা হইল, আপনি ইরানকে কখনোই পরাজিত করতে পারবেন না তার টপ লিডারশিপে টার্গেট কিলিং করে, এবং টার্গেট কিলিং করে আপনি রেজিমও চেঞ্জ করতে পারবেন না। এখানে প্রবীণ আরো ইম্পর্টেন্ট একটা কথা বলছে, সেটা হচ্ছে ইরান গত 10 বছর ধরে যুদ্ধের জন্য প্রিপেয়ার, এবং এই যুদ্ধতে চায়না এবং রাশিয়া সরাসরি ট্রুপস পাঠাবে না সম্ভবত, কিন্তু তারা অবশ্যই ইন্টেলিজেন্স সাপোর্ট দিবে। এবং 2023 সালের রিউটারের রিপোর্টে আমরা যেটা দেখতে পাই, সেটা হইল চাইনিজ টেকনোলজি এত অ্যাডভান্স হয়ে গেছে, তারা এক্স্যাক্টলি জানে যে আমেরিকান সেনারা আমেরিকান বেসগুলোতে কোথায় নড়াচড়া করতেছে। ইসরায়েলের ভিতরেও চাইনিজ ইন্টেলিজেন্সের যে ইনফরমেশনগুলো তারা লোকেট করতে পারে ট্র্যাকার দিয়ে, সেই ট্র্যাকিংটা তারা অবশ্যই ইরানকে সাপোর্ট দিচ্ছে। এবং ইরান কোথায় অ্যাটাক করতেছে? ইরান অ্যাটাক করতেছে হচ্ছে গিয়ে ইসরায়েলের এয়ার বেসগুলোতে। অর্থাৎ ইসরায়েল যেমন নৃশংস বা আমেরিকা যেরকম নৃশংস, এবং তারা স্কুলে অ্যাটাক করতেছে, কোন দেশের স্কুলে অ্যাটাক করে আপনি প্রমাণ করতে পারবেন আপনি অনেক নৃশংস, কিন্তু আপনি কিন্তু প্রমাণ করতে পারবেন না যে আপনি আসলে যুদ্ধে জিততেছেন। দেখেন, ইসরায়েল এবং আমেরিকা
হামাসকেই ধ্বংস করতে পারে নাই। এখনো হামাস আছে। ৭৭ বছর ধরে সে প্যালেস্টাইন দখল করতে পারে নাই। সে সিরিয়াকে তার হাতে রাখতে পারে নাই। সে ইরাককে তার হাতে রাখতে পারে নাই। সে আফগানিস্তানকে তার হাতে রাখতে পারে নাই। সেইখানে সেই ইরানের মতো একটা শক্তিশালী মিলিটারিকে সে কতগুলো টার্গেট কিলিং করে সে কি করবে? সে তার রেজিম চেঞ্জ করে ফেলবে? না। সে কি এই দীর্ঘমেয়াদী যদি সে আসলেই ওইখানে সে তার সোলজার ল্যান্ড করায়, সে টিকবে? কখনোই সে টিকবে না। ইরানে যদি কোনো আমেরিকান বা ইসরায়েলি সোলজার নামে, ও আর কোনোদিন ফেরত আসবে না। আর ইরানের পাহাড়ে বা তার মাটির নিচে যে পরিমাণ বাংকার বা যা কিছু তারা অলরেডি তৈরি করে ফেলছে, সেটা হামাসের থেকে অন্তত 30-40 গুণ বেশি শক্তিশালী। অটোমান এম্পায়ারের সময় অটোমান এম্পায়ারের সাথে এই পার্সিয়ানদের প্রায় 100-র বেশি বছর যুদ্ধ হয়েছে। সেই যুদ্ধেও ইরানের সাথে সরাসরিভাবে কম্প্রিহেন্সিভ ভিক্টরি যেটা বলে, সেটা অটোমান এম্পায়ার। সেই সময় সে অটোমান এম্পায়ার পিকে ছিল, তারাও সেই যুদ্ধে পুরোপুরিভাবে জিতে নাই। অর্থাৎ যেটা প্রবীণ যেটা বলছে সেটা হচ্ছে গিয়ে, এই যুদ্ধের জন্য ইরান অসম্ভব প্রিপেয়ার্ড। ইরানকে কৌশলগত সাপোর্ট দিবে, এবং সেই সাপোর্টে যেটা হবে সেটা হচ্ছে সবার প্রথমে ইসরায়েল ধ্বংস হয়ে যাবে। ইসরায়েল ধ্বংসের মুখে পড়ে। ধ্বংস মানে কি? ধ্বংস মানে হচ্ছে ইসরায়েল এমন একটা জায়গায় চলে যাবে যেখানে ইসরায়েলের রেজিম চেঞ্জ হবে, যেখানে ইসরায়েলের মিলিটারি অনেক বেশি দুর্বল হয়ে যাবে, প্যালেস্টাইনের 2 স্টেটের সলিউশনে অনেক কাছে চলে যাবে। এই যুদ্ধ যদি 6 মাসও আগায়, ইসরায়েল থাকবে না, আমেরিকা থাকবে। কিন্তু আমেরিকার প্রবলেম হচ্ছে আরেকটা। কেন আমেরিকা বিপদে পড়বে? ইরানের বহু মানুষ মারা যাবে, ড্রোন অ্যাটাকে মারা যাবে, আপনার সাইবার অ্যাটাকে মারা যাবে, টার্গেট কিলিং হবে, প্রচুর মানুষ মারা যাবে। কিন্তু আমেরিকা যে ধারণাটা করতেছে, কিছু লিডারশিপকে হত্যা করলে ইরানের মানুষ আস্তে আস্তে জোর করে সংসদ দখল করবে, ইরানের মানুষ সেটা করতেছে না। আপনি যদি খেয়াল করেন, আয়াতুল্লাহ আলী খোমেনির মৃত্যুর পরে ইরান আরো সংঘবদ্ধ হচ্ছে, এবং ইরান এটা জানে যে তারা এই খোমেনি সরকারকে তারা পছন্দ করে না, তাদের পলিসি তারা পছন্দ করে না, কিন্তু তারা এর থেকে আরো অনেক বেশি অপছন্দ করে পেহেলভির মতো গ্রুপকে, অথবা আমেরিকার কোনো পাপেটকে বা ইসরায়েলের কোনো পাপেটকে। তারা তাদের সরকারকে পছন্দ করে, এটা এক জিনিস, কিন্তু তারা আমেরিকার পাপেটকে যে তারা আরো বেশি অপছন্দ করে, এটা ক্লিয়ার। এবং যত বেশি যুদ্ধ আগাবে, তত বেশি ইরান সংঘবদ্ধ হবে, ইরানের ইউনিটি বাড়বে। এবং আয়াতুল্লাহ খোমেনির পরে তার ছেলে আসতেছে, অথবা খোমেনির সাথে যারা ক্লোজলি কানেক্টেড ছিল সেই লবিস্টরা আসতেছে। তো এই হচ্ছে গিয়ে বেসিক্যালি দীর্ঘমেয়াদী যদি হয়, তাহলে আমেরিকার সবচেয়ে বড় যে বিপদে পড়বে সেটা হচ্ছে স্ট্রেইট অফ হরমুজ বন্ধ করে দিবে কমপ্লিটলি। এবং ইরান অলরেডি সৌদি আরবের যে অয়েল ট্যাঙ্কার, সেই ট্যাঙ্কারে তারা আক্রমণ করছে। কেন আক্রমণটা করছে, সে কি বুঝাতে চাচ্ছে? সেটা হইলো, ইরান বুঝাতে চাচ্ছে তুমি আমাকে যতই আক্রমণ করো, স্ট্রেইট অফ হরমুজ যদি আমি বন্ধ করে দেই, আর আমি যদি সৌদি আরবের অয়েল ট্যাঙ্কারে আমি যদি আক্রমণ করি, তাহলে সারা পৃথিবীতে তেলের দাম যে পরিমাণ বাড়বে, তাতে সারা পৃথিবীর ইকোনমি ওলটপালট হয়ে যাবে। এই কনসিকুয়েন্সে যদি 3 মাস আগায়, পুরা পৃথিবীর একেবারে আপনার ওয়াল স্ট্রিটে লালবাতি জ্বলে যাবে। এবং কিছু বোকা আছে যারা বলে যে, ও না, আমেরিকা তো ভেনেজুয়েলার থেকে তেল পাবে। ভাই, আপনি একটু ভেনেজুয়েলার তেল আর ইরানের তেল আর সৌদি আরবের তেলের মধ্যে একটু পার্থক্যটা বোঝেন। ভেনেজুয়েলার যে অয়েল আছে, সেই অয়েল, টোটাল অয়েলের যে প্রসিডিউরাল যে কস্ট, অয়েল রিফাইনারিতে যে কস্ট, সেই কস্ট এত বেশি যে সেটা পোষায় না। যদি পোষাইতো, তাহলে আমেরিকা কোনোদিন তেলের জন্য মিডল ইস্টে আসতো না। মিডল ইস্টের যে তেল আর ভেনেজুয়েলার যে তেল, সেটা কখনো সেম না। ইরান হরমুজ প্রণালী বন্ধ করে যেই সংকটটা তৈরি করতে পারবে, সেই সংকট চাইলেই ভেনেজুয়েলার অয়েল দিয়ে পৃথিবী সামলাতে পারবে না, কখনোই পারবে না। লম্বা যুদ্ধ চালানোর জন্য আমেরিকার ইকোনমিতে যে এফেক্ট করবে, এটা কি আমেরিকা নিতে পারবে? পারবে না, কখনোই পারবে না। তার মানে হইল, এই যুদ্ধটা যদি দীর্ঘমেয়াদী হয়, যে দীর্ঘমেয়াদী করার সম্পূর্ণ সক্ষমতা ইরানের আছে। সৌদি আরব, টার্কি, কাতার অ্যাক্টিভলি খুব স্ট্রং রোল প্লে করছে, এবং গত 6 মাস ধরে ডোনাল্ড ট্রাম্প নিজে বলছে যে সৌদি আরব এবং টার্কি এবং কাতার, এই ব্লকটা বারবার তাকে বলতেছে যেন ইরানে কোনো আক্রমণ না করা হয়। যদিও এখনো অনেক কিছু নিশ্চিত, এটা কি দীর্ঘমেয়াদী যুদ্ধ হবে নাকি এটা একটা কন্ট্রোল কনফ্লিক্ট হবে, এটা বোঝা যাচ্ছে না। কিন্তু এইটা এখানে নিশ্চিত বোঝা যাচ্ছে, সেটা হচ্ছে যে এখানে ওভারঅল যে সিচুয়েশন, এই সিচুয়েশনে যেদিকেই এই যুদ্ধটা যাক না কেন, আমেরিকা এই মিডল ইস্টে ইরেলিভেন্ট হয়ে যাবে। এত অস্থির হওয়ার কিছু নাই। হ্যাঁ, কিছু মানুষ মারা যাচ্ছে, নিহত হচ্ছে। যে নিহত হয়েছে সে জান্নাতি, যেই ইসরায়েলি সেনা মারা গেছে সে জাহান্নামী, যে ইরানি শিশুটা মারা গেছে সে ইনশাল্লাহ জান্নাতি। তো আমরা আল্লাহর পরিকল্পনায় যখন ধৈর্য ধারণ করব, এবং ভালো খবর শুনলে শুকরিয়া আদায় করব, খারাপ খবরের ক্ষেত্রে আমরা ধৈর্য ধারণ করব, আমরা দেখতে পাবো যে আল্লাহর পরিকল্পনা কিভাবে সবার সামনে পরিষ্কার হয়। এই ভিডিও ক্লিপসগুলো যদি আপনি মিস করতে না চান, পার্সপেক্টিভ ক্লিপসে সাবস্ক্রাইব করুন।